সার্থক এজুকেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ দ্বাদশ শ্রেণী এইচএস সেকেন্ড ইয়ার 12th এর ইংরাজি কোর কোর্স ফ্লেমিঙ্গো বই থেকে প্রথম অধ্যায় দ্য লাস্ট লেসন নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম এই অধ্যায়টি লিখেছেন আলফন্স ডৌডেট, যিনি হচ্ছেন ফ্রেঞ্চ নভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পকার, ঔপন্যাসিক। এই গল্পটি ফ্রান্স এবং প্রুশিয়ার মধ্যে যখন যুদ্ধ চলছিল, প্রুশিয়া আজকের জার্মানি, পোল্যান্ড এবং অস্ট্রিয়ার কয়েকটি দেশ নিয়ে তখন গঠিত ছিল। তখন ফ্রান্স প্রুশিয়ার হাতে পরাস্ত হয়ে গিয়েছিল। ফ্রান্স পরাস্ত হওয়ার পর অ্যালসাস এবং লরেন, এই দুই ডিস্ট্রিক্ট যা ফ্রান্সের ছিল তা প্রুশিয়ার হাতে চলে গিয়েছিল। তখন জার্মানির রাজধানী বার্লিন থেকে আদেশ এসেছিল যে অ্যালসাস এবং লরেনের যে সমস্ত স্কুল আছে সেই স্কুলগুলিতে এখন আর ফরাসি ভাষা, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পড়ানো হবে না, জার্মান ভাষায় পড়ানো হবে। এই থিমকে নিয়েই আলফন্স ডৌডেট ফ্রেঞ্চ নামক এক ছোট্ট ছেলেকে ন্যারেটর বানিয়ে এই গল্পটি লিখেছেন। গল্পটি আমি শুরু করছি। আমি সেদিন অনেক দেরি করে বিদ্যালয়ের জন্য রওনা হয়েছিলাম এবং খিঁচুনির জন্য খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ হ্যামেল বলেছিলেন যে উনি পার্টিসিপেলের উপর প্রশ্ন করবেন, কিন্তু আমি ইহার প্রথম শব্দটিও জানতাম না। কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম স্কুলে না গিয়ে দূরে চলে যাব এবং সময় অতিবাহিত করে ফিরে আসব, কারণ সেদিন ছিল খুবই উজ্জ্বল এবং উষ্ণ দিন। পাখির কলরব জঙ্গলের প্রান্তে শোনা যাচ্ছিল এবং কাঠমিলের পেছনে প্রুশিয়ার সৈন্যদল অভ্যাস করছিল, ড্রিল করছিল। ইহা পার্টিসিপেলের চেয়ে অনেক অধিক চিত্তাকর্ষক ছিল, কিন্তু আমার বিদ্যালয়ে যাওয়ার সদিচ্ছা ছিল, তাই তাড়াহুড়া করে বিদ্যালয়ে ছুটেছিলাম। আমি যখন টাউন হল অতিক্রম করে বুলেটিন বোর্ডের সামনে জনগণের ভিড় দেখতে পেলাম, বিগত 2 বছর থেকে আমাদের সমস্ত দুঃসংবাদ, সন্ধির খবর, সেনাপতির আদেশ এই বুলেটিন বোর্ড থেকেই এসেছিল এবং আমি নিজেকে না থামিয়ে বলেছিলাম, এখন কি হতে পারে। তখন আমি দ্রুত গতিতে ছুটে ওয়াচার নামক কামার ব্যক্তিটি আমাকে পেয়েছিলেন। আমি যখন দ্রুত গতিতে ছুটেছিলাম তখন তিনি তার শিক্ষানবিশদের সঙ্গে বুলেটিন বোর্ডের খবর পড়ছিলেন। আমায় ডেকে বললেন, এত দ্রুত যেও না, তুমি স্কুল আরম্ভ হওয়ার অনেক আগেই পৌঁছে যাবে। আমি ভাবলাম তিনি হয়তো আমার সঙ্গে ঠাট্টা করছেন এবং ইহা ভেবে তাড়া করে এক দৌড়ে গিয়ে হ্যামেল মহাশয়ের ছোট্ট বাগানে পৌঁছলাম। সাধারণত যখন বিদ্যালয়ের ক্লাস বসে খুবই হইচই হট্টগোল হয় এবং সেই গোলমালের শব্দ রাস্তা থেকে শোনা যায়। ডেস্ক বেঞ্চ বন্ধ করা খোলার শব্দ, এক সুরে উচ্চৈস্বরে পড়ার শব্দ, এবং সেগুলি ভালোভাবে বোঝার জন্য আমরা কানে হাত দিয়ে থাকা অবস্থা হওয়া এক পরিবেশ, এবং শিক্ষক মহাশয় উনার বড় স্কেল দিয়ে মাঝে মাঝে টেবিলে আঘাত করার শব্দও শোনা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে আজ সে সমস্তই তেমনই নিস্তব্ধ। আমাকে যাতে কেউ দেখতে না পায় ডেস্কে যাওয়ার সময়, তখন সেসব চেঁচামেচির কথা ভাবছিলাম, কিন্তু সেদিনের পরিবেশ ছিল এক নিস্তব্ধ রবিবারের সকালবেলার পরিবেশের মতো। খোলা জানালা দিয়ে আমি আমার সহপাঠীদের ইতিমধ্যেই ডেস্কে নিজের জায়গায় বসে থাকা দেখেছিলাম এবং হ্যামেল শিক্ষক মহাশয় সেই ভয়ঙ্কর লোহার স্কেল হাতে নিয়ে ক্লাসে এদিক ওদিক হাঁটছিলেন। আমাকে দরজা খুলে সকলের সামনেই প্রবেশ করতে হয়েছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিভাবে লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম এবং অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু কোনো অঘটন ঘটল না। হ্যামেল মহাশয় আমায় দেখে বলেছিলেন, ছোট্ট ফ্রান্স, আমি তোমার স্থানে তাড়াতাড়ি যাও। তোমার অনুপস্থিতিতেই আমরা পাঠ আরম্ভ করতেছিলাম। আমি লাফ মেরে বেঞ্চটি পার হয়ে ডেস্কে বসলাম। আমার অত্যধিক ভয়ের একটু অবকাশ হতে না হতেই দেখিনি যে আমাদের শিক্ষক মহাশয় ওনার সুন্দর সবুজ রঙের কোট, ঝালর লাগানো কামিজ, শার্ট, সিল্কের ছোট্ট কালো টুপি পরে এসেছেন। এই পোশাকগুলি তিনি বিদ্যালয় পরিদর্শন করার দিন ও পুরস্কার বিতরণী সভা ছাড়া আর কখনো পরতেন না। ইহা ছাড়াও সমস্ত বিদ্যালয়টি অদ্ভুত এবং নিস্তব্ধ লাগছিল। কিন্তু আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য করা কথাটি ছিল যে সাধারণত খালি পড়ে থাকা
বেঞ্চগুলিতে গ্রামের লোকজনও আমাদের মতো চুপচাপ বসেছিল। সেই লোকদের মধ্যে ছিল ত্রিকোণ বিশিষ্ট টুপি পরা বৃদ্ধ হসার, প্রাক্তন মেয়র ও পোস্টমাস্টার এবং আরও কয়েকজন অন্যান্য ব্যক্তি। প্রত্যেকেরই বিষণ্ণ চেহারা, বিষণ্ণ বদন। বৃদ্ধ হসার একখানা পুরানো আদিপাটের বর্ণমুদ্রের বই বৃদ্ধ আঙ্গুল দিয়ে চেপে ধরে হাঁটুর উপর রেখে তার বড় চশমার মধ্য দিয়ে চোখ বোলাচ্ছিলেন। অবাক হয়ে এসব কথা ভাবার সময় হ্যামেল মহাশয় উনার চেয়ারে বসা দেখলাম। আগে আমাকে বলার মতোই এক গুরুগম্ভীর স্বরে তিনি বললেন, প্রিয় ছোট্ট শিশুরা, আজকের পাঠটি আমি তোমাদের দেওয়া শেষ পাঠ হবে। অ্যালসাস এবং লরেন অঞ্চলের বিদ্যালয়গুলিতে কেবলমাত্র জার্মান ভাষা শেখানোর জন্য আদেশ এসেছে বার্লিন থেকে। নতুন শিক্ষকজন আগামীকাল আসবেন। এই ক্লাসই তোমাদের ফরাসি ভাষার শেষ ক্লাস। তোমরা সবাই যেন মনোযোগ সহকারে শোনো, ইহাই আমি আশা করছি। আমার জন্য এই শব্দগুলি যেন বজ্রপাতের মতো লাগছিল। হায় হতভাগ্য লোকজন, হতভাগা লোকজন! এবার বুঝলাম সেই কথাই তাহারা টাউন হলের বেড়াতে লিখে রেখেছিল। ফরাসি ভাষায় আমার শেষ পাঠ কেন হবে? আমি ভালোভাবে লিখতেই জানি না। আমি আর অধিক কিছু শিখতে পারবো না, অর্থাৎ আমি সেখানেই থেকে যাব। হায়, পাঠগুলি মনোযোগ সহকারে না শেখায় আমার যে কত দুঃখ হয়েছিল। পাঠ অবহেলা করে পাখির ডিম খুঁজে ঘুরে বেড়ানো, নতুবা নদীর বালুকাময় স্থানে ঘুরে বেড়ানোর জন্য যে কত দুঃখ মনে হচ্ছিল। আমার বইগুলি, বিশেষ করে ব্যাকরণ বইটি এবং হাতে ইতিহাসের বইটি ভীষণ উপদ্রব, বকাটে লাগতো, ভারী লাগতো, যে তাহা বহন করাই কঠিন মনে হতো। এই পুস্তকগুলি যেগুলি অল্পক্ষণ পূর্বে বিরক্তিকর বলে ভাবছিলাম, সেগুলি এখন আমার পুরাতন বন্ধু সম অনুভব হচ্ছিল, যা আমি চাইলেও ত্যাগ করতে পারবো না। হ্যামেল মহাশয়ের কথাও ভাবলাম। উনি যে চলে যাবেন, তাকে যে আর কখনো দেখা যাবে না এই বিদ্যালয়ে, এই ভাবনা, উনার বড় স্কেল, আর তিনি যে ভীষণ রাগান্বিত ক্রূর ব্যক্তি, ইত্যাদি কথাগুলি আমি এই ভাবনায় ভুলে গিয়েছিলাম। হায় বেচারা! এই শেষ পাঠটিকে সম্মান দেওয়ার জন্য তিনি রবিবারের পড়া সুন্দর সাজ পোশাক পরে এসেছেন এবং গ্রামের বৃদ্ধ লোকজনও কেন শ্রেণীকক্ষের পেছন দিকে বসে আছেন। এখনই আমি তাহা উপলব্ধি করতে পারলাম, বুঝতে পারলাম। কারণ ওনাদের মনে দুঃখ যে তাহারা বেশি দিন বিদ্যালয়ে যাননি। এখানে উপস্থিত থাকাই হলো সুদীর্ঘ 40 বছর এই বিদ্যালয়ে বিশ্বাসের সহিত, নিষ্ঠার সহিত পাঠদান করা এম হ্যামেল শিক্ষকজনকে বিদায় দেওয়ার এবং যে দেশ তাদের নিজের রইল না, সেই দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করার তাদের একটা উপায়। এ সমস্ত কথা ভেবে থাকার সময় আমার নামটি সজোরে ডাকা শুনলাম। এবার আমার মুখস্থ বলার পালা ছিল। পার্টিসিপেলের ভয়ানক নিয়মগুলি সম্পূর্ণভাবে মুখস্থ বলতে পারলে আমি কত যে সুখী হতাম। কিন্তু প্রথম শব্দতেই আটকে আমি দাঁড়িয়ে রইলাম ডেস্ক ধরে। আমার হৃদয় ধপাস ধপাস করছিল। আমি মাথা সোজা করে তাকাতে পারছিলাম না। শুনলাম এম হ্যামেল আমায় বলছেন, ছোট্ট ফ্রান্স, আমি তোমায় বকুনি দেব না। তুমি নিজেই অনেক খারাপ অনুভব করছো। কথাটি কেমন হলো দেখো। সর্বদা আমরা নিজেকে বলি অনেক সময় আছে, কাল শিখবো। আজ দেখো তুমি কি শিখলে। আলসাস অঞ্চলের লোকেরই ইহাই অত্যন্ত খারাপ কথা যে এখানের লোকেরা শেখার বিষয়গুলি সর্বদা পরে করব বলে রেখে দেয়। এখন এই বাহিরে থাকা লোকেরা তোমাদের কি বলবে? কি হলো, তোমরা ফরাসি লোক বলে নিজেকে পরিচয় দাও, অথচ নিজের ভাষাটিকে ভালো করে লিখতে পড়তে পারো না। কিন্তু ফ্রান্স, তুমি একমাত্র দোষী ব্যক্তি নও, হতভাগা ব্যক্তি নও। আমরা সবাই নিজেকে দোষারোপ করার অনেক কিছু আছে। তোমাদের লেখাপড়া শেখানোর ক্ষেত্রে তোমাদের পিতামাতার তেমন আগ্রহই নাই। অল্প অধিক অর্থ উপার্জন করে দেওয়ার জন্য তাহারা তোমাদেরকে কোনো কৃষি কারখানা বা কলকারখানায় কাজে লাগাতে বেশি আগ্রহী। আমি নিজেকেও দোষারোপ করার অনেক দিক রয়েছে। তোমাদের পাঠ শেখানোর সময় ছাড়া আমি তোমাদেরকেও কখনো কখনো ফুলবাগানে জল দেওয়ার কাজে লাগাতাম কিনা। আর আমি মাছ ধরতে যাওয়ার দিন তোমাদের স্কুল বন্ধ দিয়ে দিতাম, তাই না? তারপর একে একে পাঠ শেষ করার পর হ্যামেল মহাশয় ফরাসি ভাষার কথা বলতে শুরু করলেন। তিনি বললেন যে ফরাসি ভাষা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর, স্পষ্ট, সবচেয়ে তার্কিক বা যুক্তিপূর্ণ এক ভাষা। তাই ইহাকে আমরা আমাদের মধ্যেই সুরক্ষিত রাখতে হবে এবং ইহার কাহিনীও মনে রাখতে হবে। কারণ যখন কোনো দেশের লোক পরাধীন হয়ে যায়, লোকে
পরাধীন করা হয়, কৃতদাস করা হয়, তখন যতক্ষণ পর্যন্ত তাহারা তাদের নিজের মাতৃভাষাকে ধরে রাখতে সক্ষম হয় ততক্ষণ তাদের হাতে জেলখানার চাবি, পরাজয়ের চাবি আছে বলে ধরে নেওয়া হয়। তখন তিনি একটি ব্যাকরণ বই বের করে পাঠ পড়লেন। আমি অবাক হয়ে গেলাম যে কত সুন্দর ও স্পষ্ট রূপে আমি ইহা বোধগম্য করতে পারছি, বুঝতে পারছি। তিনি যা বললেন সে সমস্তই অত্যন্ত সহজ হয়ে গেল। আমি আরও ভাবলাম যে আমি এর আগে কখনো এত গভীরভাবে পাঠ শুনিনি এবং তিনিও এত ধৈর্য সহকারে বিস্তারিতভাবে সব কিছু বুঝিয়ে বলেননি। মনে হচ্ছিল যে এক অসহায় ব্যক্তি যাওয়ার পূর্বে নিজে যা শিখেছেন তার সবই আমাদের এক ঝলকে দিতে চাইছেন। ব্যাকরণ পর আমরা লেখার পাঠ লইলাম। সেদিন এম হ্যামেল মহাশয় আমাদের জন্য হাতে লেখা কয়েকটি খাতা এনেছিলেন এবং সেগুলির মধ্যে সুন্দর স্পষ্ট অক্ষরে লেখা ছিল ফ্রান্স আলসাস, ফ্রান্স আলসাস, ফরাসি আলসাস, ফরাসি আলসাস। সেগুলি দেখতে ছোট্ট পতাকার মতো ছিল যা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, আর সেগুলি ডেস্কের উপরের ডান্ডায় বাঁধা ছিল। প্রত্যেকটি ছাত্রই কীভাবে কাজে লেগেছিল এবং গোটা পরিবেশটি কত নিস্তব্ধ ছিল তা না দেখে বিশ্বাস করা কঠিন। শুনতে পারা একমাত্র শব্দ ছিল কলমের ডগা দিয়ে কাগজের লেখা খচখচ শব্দ। একবার কয়েকটি পোকা উড়ে এসে শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল, কিন্তু কেউই তাদের প্রতি দৃষ্টিগোচর করেননি, এমনকি ছোট্ট ছোট্ট শিশুরাও না। ছোট্ট ছোট্ট শিশুরা বর্ষির ছবি আঁকছিল যেমন তাহারাও ফরাসি দেশীয়। ঘরের ছাদে পায়রাগুলি মৃদুস্বরে কুজন করছিল এবং আমি ভাবছিলাম তাহারা কি এবার পায়রাগুলিকেও জার্মান ভাষায় কুজন করাতে পারবে। লেখা হতে যখনই আমি মাথা তুলেছিলাম আমি দেখেছিলাম হ্যামেল মহাশয় নিশ্চলভাবে তার চেয়ারে বসে আছেন এবং একটার পর একটা বস্তুর দিকে গভীরভাবে চোখের পলক না মেরে এক পলকে দেখছেন, যেমন তিনি সেই কক্ষে থাকা বস্তুগুলিকে দেখে সেগুলির মধ্যে মনোনিবেশ করার চেষ্টা করছেন। ভেবে দেখো, সেই একই স্থানে তিনি 40 বছর ধরে আছেন। বাহিরে উনার ফুলবাগান, খোলা জানালা এবং সম্মুখে ক্লাসটি সেই একই রকম রয়েছে। শুধুমাত্র ডেস্ক বেঞ্চগুলি ক্ষয় হয়ে মসৃণ হয়ে গিয়েছে। বাহিরে ওয়ালনাট গাছগুলিও পূর্বের চেয়ে লম্বা হয়ে গিয়েছে এবং তার নিজ হাতে রোপণ করা হপ ভাইন, এক প্রকার আঙ্গুর গাছের লতাটি জানালার পাশে দুভাগ হয়ে ছাদে যাওয়া শুরু করেছে। হায় বেচারা, সব কিছুই ছেড়ে যাওয়ার জন্য নিশ্চয়ই তার মনে ভীষণ আঘাত লেগেছে। মন উনার ভেঙে গেছে। তার বোন বাক্সে সামগ্রীসমূহ ভরে উপরের কোঠাতে বেড়াবার আওয়াজ শোনা যাচ্ছিল, কারণ তাদের পরের দিনই এই দেশ ত্যাগ করতে হবে। কিন্তু প্রতিটি পাঠের শেষ পর্যন্ত শোনার তার ধৈর্য ছিল না। লেখা পাঠের শেষে আমরা ইতিহাসের একটি পাঠ পড়লাম, আর সেই সময়কালে ছোট্ট শিশুরা বা বি ব বু ইত্যাদি ধ্বনি করছিল। দূরে কোঠার পিছনে বৃদ্ধ হসের দুই হাতে তার আদি পাঠের পুস্তকখানা খুলে চশমা পরে অক্ষরগুলি সজোরে পড়ছিলেন। তিনি দেখতে পেলাম তিনি নিজেও কাঁদছেন। হসের আবেগে তার কথা কাঁপছিল এবং তার কথা শুনে এমন লাগছিল যে আমরাও একই সাথে কাঁদতে ও হাসতে চাইছিলাম। সেই শেষ পাঠটির কথা আমার যেন কিছু স্পষ্টভাবেই মনে আছে। ঠিক সেই সময়ে গির্জার ঘড়িতে 12টা বাজার শব্দ হলো। তারপর প্রার্থনা সঙ্গীত শোনা গেল। একই সময়ে কুচকাবাজ করে ফিরে আসা প্রুশিয়ান সেনাদের ঢাক ঢোলের ধ্বনিও জানালার মধ্য দিয়ে শোনা গেল। খুবই বিষণ্ণ বদনে হ্যামেল মহাশয় চেয়ারে বসলেন। এর আগে কখনো তাহাকে এত বিষণ্ণ বদনে দেখা যায়নি। তিনি বললেন, বন্ধুগণ, আমি কিন্তু কোনো কিছু যেন তার গলারুদ্ধ করেছিল। তিনি কিছুই বলতে পারলেন না। তারপর তিনি ব্ল্যাকবোর্ডের নিকটে গিয়ে এক টুকরা খড়িমাটি দিয়ে যথাসাধ্য বড় করে লিখলেন, ফরাসি দেশ দীর্ঘজীবী হও, ভাইভ লা ফ্রান্স। তারপর তিনি ওয়ালে মাথা ঠেকিয়ে রইলেন এবং মুখে একটা শব্দ না করে হাতে ইঙ্গিত করলেন, বিদ্যালয় ছুটি হলো, তোমরা যেতে পারো। এই হচ্ছে গিয়ে এক ভীষণ আবেগাত্মক অধ্যায়, যে অধ্যায়ে এক শিক্ষক সুদীর্ঘ 40 বৎসর একই বিদ্যালয়ে কর্মরত অবস্থায় শিক্ষাদান করার পর বিদায়ের সময় যে গভীর নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা
সেই শ্রদ্ধাকেই এখানে প্রকাশ করেছেন। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তোমরা এরকম ভিডিও পাওয়ার জন্য সার্থক এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে।